হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমরা আবার প্রথমে নিফটি অ্যানালিসিস করব। তো নিফটিকে ডাইরেক্টলি আজকের ক্লোজিংয়ের ভিত্তিতে অ্যানালিসিস করার পূর্বে আমরা একটু আগে কীরকম সিনারিও ঘটেছিল সেই ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো এখানে দেখুন, আগে আমরা আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াস র্যালির পর এখানে নিফটি ফার্স্ট টপ ফর্ম করে, তারপরে একটা নেকলাইন ফর্মেশন হয়, সেকেন্ড টপ ফর্মেশন করে সেই নেকলাইনের ব্রেকডাউন ঘটায় এবং এই পার্টিকুলার ক্যান্ডেলটা যদি আমাদের ব্রেকডাউন ক্যান্ডেল ধরা হয়, অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা, তারপরের ক্যান্ডেলটা সেটার আমাদের ব্রেকডাউনের কনফার্মেশনও ছিল, অর্থাৎ নিচের লেভেলে প্রাইস সাস্টেনও করেছিল। তার মানে এই ডাবল টপটা আমাদের কনফার্ম করেছিল এই নেকলাইনটা ব্রিচ করে। এটা গেল ফার্স্ট সিনারিও, আমরা আলোচনা করেছিলাম। তারপরে কি, এবার যদি আগের ড্রয়িংগুলো একটু মুছে দিই, তারপরে দেখুন এই ডাবল টপ ফরমেশন সম্পূর্ণ করার পর বা ভ্যালিডেশনের পর আমরা বাজারে একটু রিট্রেসমেন্ট দেখতে পেয়েছি। এই একটা রিট্রেসমেন্ট ছিল। রিট্রেসমেন্টটা কতদূর পর্যন্ত গেছিল? একটা ফিবোনাচির লেভেল পর্যন্ত ও রিচ করেছিল, অর্থাৎ এখান থেকে হাই থেকে যদি লো পর্যন্ত ফিবোনাচিটা নিই তাহলে 38 টু 50% ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত রিট্রেস করেছিল। এবং তার সাথে সাথে এইখানে আমাদের কাছে কি প্রিভিয়াস যে নেকলাইন সেটাও একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স লাইনকেও টাচ করেছিল, অর্থাৎ এই কনফ্লুয়েন্স জোন আমাদের ছিল। এই রেজিস্ট্যান্স পর্যন্ত রিচ করে এবং তারপরে ফলো আপ আমাদের লোয়ার লো ফরমেশন করেছিল ঠিক এই জায়গাটাতে এসে। ওকে, এখানে যদি আরও একটু অবজেক্টিফাই করা যায়, এই জায়গাটাতে এখানে একটা রেঞ্জ ফরমেশন এবং তারও ব্রেকডাউন ছিল। তার মানে ক্লিয়ার একটা এই যে আমাদের আপ ট্রেন্ড চলছিল কন্টিনিউয়াস, তার একটা মানে কনভার্সন ছিল যে এটা একটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হতে পারে, এই সিনারিও ছিল। এই জায়গাটায় আমরা কনফার্মেশন পেয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে হঠাৎ করে বাজার তারপরে কি ঘটলো, কনফার্মেশনের পর মাল্টিপল কনফার্মেশনের পরে বাজার একদিন গ্যাপ আপ খুললো। শুধু গ্যাপ আপ খুললো তাই নয়, প্রিসিডিং যে আমাদের মানে বক্স মতো তৈরি হয়েছিল সেই জোনকে টেস্টও করে গেছে। যদি আমরা এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেম যদি আমরা দেখি, তাহলে এখানে দেখুন এই জায়গাটা, এটা যদি আমাদের একটা সাপোর্ট এরিয়া বা প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স এরিয়া, যেটা ব্রেকআউট করার পরে সাপোর্টে কনভার্ট হয়ে যায় আমরা জানি, সেই জায়গাতে রিটেস্ট করে ফার্দার আমরা আপ মুভ দেখতে পাই। এই আপ মুভ কতদূর পর্যন্ত চললো? এই আপ মুভ চললো আমাদের ঠিক এই যে ডাবল টপটা ফরমেশন করেছিল, যে একটা রেঞ্জ ফরমেশন হয়েছিল, সেই রেঞ্জের টপ পর্যন্ত আমাদের কিন্তু রিচ করলো। ওকে, এখানে কি কোনো ফিবোনাচি রিট্রেসমেন্টের বা ফিবোনাচি লেভেল কোনো ছিল, রেজিস্ট্যান্স লেভেল? সেটা যদি আমরা চেক করি এই টপ থেকে এই লো পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে ফিবোনাচির 0.786 এর রেজিস্ট্যান্সও ছিল। নেক্সট কি করলো বাজার, জাস্ট মিনিট, হ্যাঁ, নেক্সট কি করলো বাজার, এইখানে আমরা আরও একটা চার্ট পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক গ্রুপে। এখানে যদি আমরা একটু পাশাপাশি নিফটি ফিউচারের চার্টটা নিয়ে নিই, এই আর এবং আমাদের এটা আওয়ারলি থাকবে। ওকে, এইখানে আমরা একটা চার্ট পোস্ট করেছিলাম যে এইরকম একটা ফরমেশনের মধ্যে কিন্তু রয়েছে নিফটি ফিউচার। ওকে, অর্থাৎ এইখানে আমরা যদি স্পটে একটু বিচার করি, স্পটে এই যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল সেটা ওভারকাম করেছিল বাজার, তাই না? গত 5 জানুয়ারিতে করে দিনের শেষে বাজার ক্লোজিং দিয়েছিল কোথায়? মোটামুটি ওই লেভেলের ওপরে, অর্থাৎ এই পার্টিকুলার ক্যান্ডেলটাতে, এই গ্রিন ক্যান্ডেলটাতে। ঠিক সেই সময়ে বাজার এরকম একটা ফরমেশন করেছিল যেটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার টাইপের, নট ক্লাসিক ওয়ান, কারণ একটা ডিসেন্ট ডাউন ট্রেন্ডের পরে হলে এটা খুব ভালো হয়। এইখানে যে দিনের শেষের যে ক্যান্ডেলটা দিল, গ্রিন ক্যান্ডেলটা, সেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনেই কিন্তু ক্লোজিং দিল, অর্থাৎ এটা ব্রিচ করে বেরিয়ে যেতে পারলো না। তার মানে একটা আর্লি ইন্ডিকেশন ছিল যে কোথাও না কোথাও এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল নিফটি ফিউচারে, সেটা কিন্তু স্ট্রং, আর এই স্ট্রং থাকার কারণে হয়তো বাজার দিনের শেষেও পেনিট্রেট করতে পারলো না এই জোনটিকে। এবার কি করলো বাজার, এবার যদি আমরা শুধু স্পটে ফলো করি, দেখুন যে কোনো ক্যান্ডেল, আমরা বারবার বলি যে কোনো ফরমেশন আমাদের ভ্যালিডেশন হওয়াটা খুবই জরুরি। ভ্যালিডেশন হলেই যে আমাদের
কি বলবো যে আমাদের সেটা একদম সাকসেসফুল হবে এরকমটাও নয়, কিন্তু ভ্যালিডেশন হলে সাকসেসফুল হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। তো এখানে দেখুন, যদি আমরা এখানে আর্লি এন্ট্রি নিয়ে থাকতাম বা লং সাইডে যদি আমরা ঝুঁকে পড়তাম, তাহলে কি হতো, তাহলে আলটিমেটলি আমাদের হয়তো আজকে স্টপ লস হিট হতো। কেন হিট হতো যদি একটু মানে সুইং বেসিসে ভাবা যায়। কিন্তু এই ভ্যালিডেশনের জন্য যদি আমরা অপেক্ষা করতাম, তাহলে কি হতো, এখানে আমাদের অ্যাকচুয়ালি সিগন্যালটা ট্রিগারই হয়নি টু এন্ট্রি বা টু এন্টার। ওকে, তাহলে কি আমাদের অ্যাকচুয়াল ভুল এন্ট্রি থেকেও কিন্তু আমাদের কি করবে, বাঁচাবে, যে যদি ভ্যালিডেশনের জন্য আমরা অপেক্ষা করি তাহলে আমাদের ভুল এন্ট্রি থেকে মার্কেট আমাদের বাঁচাতে পারে বা আমাদের এই টেকনিক্যালিটিগুলো বাঁচাতে পারে। এবার এইখানে দাঁড়িয়ে এবার যদি আমরা স্পটে শিফট করি আবার, এখানে দেখুন এই ক্যান্ডেলটা খুব সুন্দর একটা গ্যাপ আপ ক্যান্ডেল নিয়ে সাস্টেনও করেছিল পুরো 1 ঘন্টা ফার্স্ট আওয়ারলি। এবার এইখানে একটা ইন্ডিকেশন কী ছিল, যে প্রিসিডিং যে রেজিস্ট্যান্স লেভেল সেই লেভেলকে টেস্ট করে বাজার সেখান থেকে ফল এসছে, দিনের শেষে কিন্তু ওভারকাম করতে পারেনি। তার মানে আমাদের যদি সিম্পল ব্রেকআউট রুলস আমরা যেটা বারবার আলোচনা করি, যে যদি কোনো ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল হয়, তার হাইয়ের উপরে অন্তত ছোট টাইম ফ্রেমে সাস্টেন করতে হবে বাজারকে, তাহলে সেটা আমরা ভ্যালিডেশন ধরবো। সেখানে কি ভ্যালিডেশন হয়েছিল? না, হয়নি। যদি ডেলি স্টক অ্যানালিসিস আপনি রোজ ফলো করেন, তাহলে আমরা এটা বারবার বলি যে ভ্যালিডেশন অবশ্যই জরুরি ছোট টাইম ফ্রেমে। তার মানে এই নয় ভ্যালিডেশন হলেই আপনাকে একদম সেই 100% প্রফিটেবল বানিয়ে দেবে, সেটা নয়। প্রত্যেকটা ট্রেডই আপনার ঠিক হবে, প্রত্যেকটা ট্রেডের কোনোটিতে আপনার লস হবে না, এটা নয়। কিন্তু ভুল এন্ট্রির হাত থেকে কিন্তু আমাদের বাঁচাতে পারে। বাজার দিনের শেষে যখন এই জায়গাটায় ক্লোজিং দিয়েছিল গত 5 জানুয়ারি অর্থাৎ লাস্ট শুক্রবারে, তারপরে কি করলো বাজার দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে ঠিক প্রিসিডিং যে রেজিস্ট্যান্স, অর্থাৎ যে আমাদের যে লেভেলের উপরে আমাদের এন্ট্রি ভ্যালিডেট হওয়ার কথা, সেই লেভেলেই কিন্তু মোটামুটি বাজার ওপেন হলো। সেখান থেকে একটা হাই ফরমেশন করলো ঠিকই, কিন্তু শার্প সেলিং। এবার এখান থেকে যদি আমরা একটা ছোট্ট জিনিস দেখি, যে এই যে ক্যান্ডেলটার হাই যেটার উপরে আমাদের ভ্যালিডেশন হওয়ার কথা, সেটা আমি মার্ক করলাম ডটেড পার্পল কালারের লাইন দিয়ে, এর ওপরে কি কোনো একটা ক্যান্ডেল সাস্টেন করেছিল 15 মিনিট টাইম ফ্রেমে? তাহলে এটা আমরা চেক করে নিই যদি, তাহলে দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে এখানে কিন্তু সাস্টেন করেনি, মানে অর্থাৎ হাই তৈরি করেছিল। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এই যে ভ্যালিডেশন পয়েন্ট আমাদের ছিল, যে ব্রেকআউট ক্যান্ডেলের উপরে সাস্টেন করতে হবে, এই জায়গাটা কিন্তু সাস্টেন করতে পারেনি। অর্থাৎ রেজিস্ট্যান্সের ওপরে নতুন হাই হয়তো তৈরি করেছে, কিন্তু একটা ছোট টাইম ফ্রেমে যে আমরা ক্লোজিংয়ের কথা বলি সেটা কিন্তু হয়নি। অর্থাৎ এই ব্রেকআউটটা, প্রিভিয়াস যে ব্রেকআউটটা, সেটা ভ্যালিডেট হয়নি। এখান থেকে যদি 5 মিনিটের চার্টেও সেটাকে আমরা যদি একটু কনসিডার করার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, দেখুন 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আমাদের এখানে ভ্যালিডেশন হয়েছিল অবশ্যই, কারণ প্রিসিডিং যে রেজিস্ট্যান্স সেটার উপরে আমাদের ক্লোজিং দিয়েছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে ছোট টাইম ফ্রেমের রেসপেক্টেও যদি আমরা বিচার করি, তাহলে 15 মিনিটে যদি দেখি, তাহলে অবশ্যই এখানে ভ্যালিডেশন হয়নি, কিন্তু 5 মিনিটে দেখলে আমাদের ভ্যালিডেশন হয়েছে। এবার 5 মিনিটে যদি আমরা শিফট করি আর ইন্ট্রাডে বেসিসে ট্রেড করার কথা ভাবি, তাহলে আমাদের স্টপ লসটা এখানে হিট হয়েছে। তাহলে এই অ্যানোমালিগুলো বা এই প্রবলেমগুলো আমাদের কিন্তু সবসময়ই থাকবে। ভ্যালিডেশন মানে এই নয় যে আমাদের কোনো ট্রেড ফেল হবে না, এরকমটা নয়। টেকনিক্যাল অ্যানালিসিস কখনোই কথা বলে না যে আপনার প্রত্যেকটা ট্রেড 100% হবে। ওকে, তাহলে 15 মিনিট যদি আমরা দেখি আওয়ারলির বেসিসে 15 মিনিট একটা ডিসেন্ট টাইম ফ্রেম অবশ্যই। তাহলে 15 মিনিটে ভ্যালিডেশন ছিল না, কিন্তু 5 মিনিটের ভ্যালিডেশনে যদি আমরা কেউ দেখে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে স্টপ আউট হয়েছে, এবং এটা নর্মাল, এটা মানে বিশাল কিছু নয়। এবার যদি আমরা আবার আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করি, তারপরে কি দেখতে পাচ্ছি, এবার দেখুন এখান থেকে বাজারে শার্প সেলিংয়ের পরে আবার এখান থেকে একবার চেষ্টা করেছিল বুলরা প্রিসিডিং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেওয়ার, অর্থাৎ এই দুটো ক্যান্ডেলের যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেওয়ার, কিন্তু বাজারে পারেনি, কন্টিনিউয়াস সেলিং মোমেন্টাম ছিল। এবার এই ক্যান্ডেলটা যখন ফর্ম করলো বাজার, অর্থাৎ আমি যদি এখান থেকে আগে ড্রয়িংগুলো একটু মুছে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে হয়তো। ওকে, হ্যাঁ, এই জায়গাটায় দেখুন, এইখান থেকে বাজার যখন ঠিক এই ক্যান্ডেলটা ফর্ম করলো, এই রেড ক্যান্ডেলটা ফর্ম করলো, তখন আমাদের কি ঘটলো,
কেউ যদি আইডেন্টিফাই করতে পারেন একটু কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এই ক্যান্ডেলটা ফরমেশনের মাধ্যমে কিন্তু বাজার আরও একটা টপ রিভার্সাল প্যাটার্নের তৈরি করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট টপ, এটা যদি নেকলাইন হয় এটা সেকেন্ড টপ এবং ব্রেকডাউন, অর্থাৎ এই ছিল আমাদের নেকলাইন। তার মানে এখানে ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে বাজার যে বুলিশ যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা হয়তো কোথাও না কোথাও লুজ করছে। ওকে, এবার এটা যখনই ব্রিচ হয়ে গেল, তার মানে এগুলো জায়গায় যখন আমরা একটু বুলিশ হয়েছিলাম এই ব্রেকআউটটাতে, যে আমরা বলেছিলাম এই ব্রেকআউটটা শুধু নয়, তার সাথে সাথে এই যে ওয়েজ টাইপ ব্রেকআউট হয়েছিল, এগুলো দেখে আমরা আবার প্রিসিডিং যে ট্রেন্ড বা প্রাইমারি ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে আমরা কন্টিনিউশনের সিগন্যাল ভেবেছিলাম, সেটা আবার মিথ্যে প্রমাণিত করলো কোথায়, এই জায়গাটায়। তার মানে কোথাও না কোথাও বাজার কিন্তু এখন কনফিউজ করছে অ্যাকচুয়ালি। মানে কি, যখন বাজার ডিস্ট্রিবিউশন মোডে থাকে বা ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকে তখন কি হয়, বাজার একবার ওপরে যাবে, ওপরে রেজিস্ট্যান্স ব্রিজ করবে, আবার নিচে এসে সাপোর্ট ব্রিজ করবে, তারপরে আবার এসে হয়তো ওপরের দিকে এসে রেজিস্ট্যান্স ব্রিজ করবে, কিন্তু আলটিমেটলি বাজার কিন্তু স্লাইডিং ডাউন এর একটা রূপ আমরা দেখতে পাই। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সরি, ওকে। তো এবার কি, এইবার আজকের ডেটে দাঁড়িয়ে তাহলে আমরা কি বলতে পারি, এবার এইখানে দেখুন বাজারের কাছে এখন আবার ইম্পর্ট্যান্ট জোন, এখানে যদি আমরা সব কিছু মুছে দিই, হ্যাঁ এইখানটায় দেখুন বাজার আজকে ক্লোজিং দিয়েছে একটা ইম্পর্ট্যান্ট জোনে। কেন ইম্পর্ট্যান্ট জোন বলা হচ্ছে, কারণ এখান থেকে কিন্তু বাজার তার মোমেন্টামটা দেখিয়েছিল প্রিভিয়াসলিও। এখানে একটা গ্যাপ ছিল, এই নিয়ে আমরা আলোচনা করেছি, এই রেজিস্ট্যান্স প্লাস এই গ্যাপ, ওকে, এবং প্রিসিডিং আমাদের এই সাপোর্ট লেভেল, অর্থাৎ এই রেজিস্ট্যান্স যে জোন, এটা ব্রেকআউট হয়েছিল, এখানে গ্যাপ ফরমেশন ছিল, এটা ইটসেলফ একটা সাপোর্ট, এইখানে একটা গ্যাপ ছিল, এটা ইটসেলফ একটা সাপোর্ট, এবং এইখানেও দেখুন এই যে পার্টিকুলার এই ব্রেকআউটের পরে যে রিট্রেসমেন্ট এবং ফার্দার মুভ, তারপরে আবার এখান থেকে এখানে যখন টাচ করেছে এই জোনটাতে আবার ফার্দার মুভ, তাহলে এটা ক্লিয়ারলি একটা আমাদের একটা ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল আমরা ধরে চলতে পারি। ওকে, এবার এটাকে যদি ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলি তাহলে বাজার কিন্তু এখনও এই ক্রিটিক্যাল সাপোর্টে দাঁড়িয়ে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজার আমাদের যে প্রিসিডিং যে লোয়েস্ট পয়েন্টটা ছিল, অর্থাৎ এই যে লোটা, এই লোটা ছিল আমাদের কত, 21,500.35, আজকে লো তৈরি করেছে অলরেডি 21,492.90, অর্থাৎ এই লোটাকে ব্রিজ করে নতুন ল ফর্মেশন কিন্তু করেছে। এবার উল্টো দিকে যদি এবার লার্জার পার্সপেক্টিভে দেখি, এখান থেকে যদি আরও একটু ছোটো টাইম ফ্রেমে মানে বড় টাইম ফ্রেমে শিফট করা যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাজারে কোথাও না কোথাও কিন্তু একটা মোমেন্টাম লসের আমরা সাইন দেখতে পাচ্ছি। 4 ঘন্টা নয়, 3 ঘন্টার চার্টে একটু দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওভারঅল বেসিসে মানে ব্রডার বেসিসে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার ডাবল টপ ফরমেশন, অবশ্যই কমপ্লেক্স ডাবল টপ ফরমেশনের মতো হতে চলেছে, যার নেকলাইন এখনও ব্রিচ হয়নি, এবং এটাই বুলদের জন্য কিন্তু আশার আলো আপাতত। যদি এই লেভেল ভাঙে তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা আবার লোয়ার লেভেল অর্থাৎ 21,000-এর কাছাকাছি বাজার দেখতে পারি। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের ওয়েট করতে হবে, দেখা যাক কী হয়, কারণ আলটিমেটলি আমাদের মার্কেট যেমনভাবে চলবে, মার্কেট ডাইনামিক সবসময় আমরা জানি, তো মার্কেট যেমনভাবে চলবে তেমনভাবে আমাদের অ্যানালিসিস করতে হবে। এখানে আরও একটা পয়েন্ট না বললেই নয়, যেটা ছোটো টাইম ফ্রেমে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, যে এখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইন টানি, ঠিক এগুলো জায়গা থেকে এই ট্রেন লাইনটা এইরকম করে, তাহলে এর ব্রেকডাউন ঘটেছিল প্রিভিয়াসলি, এরকম নয়, এই টাচটা হবে এরকম, হ্যাঁ, আর এই হবে এই যদি আমাদের ব্রেকআউট হয়, ডাউনওয়ার্ড ব্রেকআউট, তাহলে সেইটাই কিন্তু এখনও পর্যন্ত ফলো হচ্ছে আমরা ধরে নিচ্ছি, তাই না? কারণ বাজার এই লোটা ব্রিচ করে ফেলেছে, তার মানে সব ওভারঅল বেসিসে কিন্তু বাজারে একটা উইকনেস আবার দেখতে পাওয়া যাচ্ছে। আবার এই পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে যদি বাজার এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে ঘোরে, বা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে যায়, বা কোনো রেঞ্জ ব্রেকআউট আসে, বা বটম ফরমেশন সাইন আসে, এগুলো তো আছেই। ওকে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাজার কিন্তু উইকনেসের সাইন দিচ্ছে। যদি অন্যান্য ইন্ডেক্সগুলোর কথা ভাবা হয় বা বলা হয়, এখানে ব্যাঙ্ক নিফটিতে দেখুন, এখানে আমরা ডাবল টপ ফরমেশন দেখেছিলাম, ক্লিয়ারলি এখনও কিন্তু সেই ফরমেশনের মধ্যেই চলছে। এই ডাবল টপ ছিল আমাদের, একটা সুইং ফরমেশন করলো, প্রিসিডিং টপ ব্রিজ করতে পারলো না, আবার নতুন লো ফর্ম করে দিল, তার মানে ক্লিয়ার একটা ডাউন ট্রেন্ডের সিগন্যাল বা ডাউন ট্রেন্ড কনভার্সনের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফিন নিফটিতে কী ঘটছে, ফিন নিফটিতে দেখুন এখানে আমাদের এই টপ নেকলাইন, এই ব্রিজ, তারপরে চেষ্টা করেছে প্রিসিডিং আমাদের হাইকে ভেঙেওছে হাইকে, কিন্তু আলটিমেটলি কিন্তু আবার বাজার
এখানেও আবার একটা ডাবল টপ মতো ফর্ম করে আবার নেকলাইন ভেঙে নিচের লেভেলে সাস্টেন করছে। ক্রিটিক্যাল লেভেল কোনটা? এই লেভেলটা, অর্থাৎ 21,230, এই লেভেলটা হবে ফিন নিফটির জন্য ইম্পর্ট্যান্ট। নিফটিতে কী হচ্ছে, নিফটি পিএসইউ ব্যাঙ্কে কী হচ্ছে, এতদিন খুব স্ট্রেন দেখিয়েছিল কিন্তু অবশেষে ট্রেন্ড লাইন ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শর্টার টাইমের ট্রেন্ড লাইন ব্রেকআউট। লার্জার পার্সপেক্টিভে যদি দেখি, আচ্ছা শর্টার টাইমের ট্রেন্ড লাইন ব্রেকআউট যদি বলা হয় তাহলে কোনটা? এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এই ব্রেকডাউন আমরা ডাউনওয়ার্ড ব্রেকআউট দেখতে পাচ্ছি। ওকে, যদি একটু লার্জার পার্সপেক্টিভে দেখা যায়, লেটস সে 3 আওয়ার চার্টে ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা আপমুভ ছিল, ফার্স্ট টপ, নেকলাইন, সেকেন্ড টপ, এবং এটা ফরমেশনে রয়েছে, নেকলাইনটা অনেক দূরে, তো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, বাজার এই লেভেল পর্যন্ত কিন্তু আসতেই পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে এগুলোর জন্য। কোনো কিছুই কনফার্মেশন নয়, আপনারা অবশ্যই নিজেরাও বিচার করবেন, 100% কিছুই নয়। নিফটি আইটি এখনও তার সাপোর্ট লেভেল হোল্ড করছে, এখান থেকে রিট্রেসমেন্ট দেখিয়ে কিন্তু আবার এই লেভেলকে টেস্ট করার চেষ্টা করছে, তার মানে এই লেভেল যদি ভাঙে তাহলে নিফটি আইটিতেও কিন্তু আমরা একটু বেয়ারিশনেস দেখতে পারি। মিড ক্যাপ নিফটিতে কী হচ্ছে, মিড ক্যাপ নিফটিতে এখনও পর্যন্ত হোল্ড করে রয়েছে, এখানে দেখুন এই লেভেলটা আমাদের কী ছিল, এই লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল এখন, কারণ এটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউটের পর সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলকে টেস্ট করছে, এই লেভেল হোল্ড করতে না পারলে আমাদের নিচের দিকে কি রয়েছে, নিচের দিকে অবশ্যই ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেল, এই ট্রেন্ড লাইন সাপোর্ট কিন্তু আমাদের নজরে রাখতে হবে, ফলোড বাই এই সাপোর্টগুলো, এটা যেহেতু একটা ক্লিয়ার সুইং তাহলে অবশ্যই এই সাপোর্টগুলো আমাদের নজরে রাখতে হবে। নিফটি স্মল ক্যাপ এখনও পর্যন্ত তার স্ট্রেংথ দেখাচ্ছে, এখনও পর্যন্ত তেমনভাবে কোনো ফরমেশন আসেনি, যদি একটা ছোট রেঞ্জেরও ব্রেকডাউন ঘটে তাহলে আমরা এটাকে অবশ্যই কনসিডার করব। তো এই রেঞ্জের মধ্যে এখন চলছে, রেঞ্জ ভাঙুক তারপরে আমরা ফার্দার আলোচনা করব। ভিক্স নিয়ে কিছু বলার নেই, ভিক্স অবশ্যই বাড়ছে, ভোলাটিলিটি বাড়ছে বাজারে। স্টক স্পেসিফিক নিয়ে এখন আলোচনা না করাই ভালো, কারণ বাজারে সুইংয়ের জন্য এখন আদর্শ পরিস্থিতি নয়। স্পেসিফিক খুব দু একটা স্টকে হয়তো আমরা ব্রেকআউট দেখতে পাবো, ব্রেকআউট দেখলেও সেগুলোতে খুব স্ট্রিক্ট এসএল দিয়ে অবশ্যই ট্রেড করতে হবে, তাড়াহুড়ো নয়, বাজার আমাদের সুযোগ দেবে আবার, তো সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।